মীনাক্ষী মুখার্জি বাড়ি বাড়ি প্রচার করছেন 3 মাস আগে, 3 মাস বা তারও কিছু বেশি সময় ধরে, একদম ডোর টু ডোর ডিবির ক্যাম্পেন। তো তুমি এটাকে, তুমি এই কেন্দ্রকে কিভাবে দেখছো, এবং তোমার এই বিষয়ে কি মানে অভিজ্ঞতা? উত্তরপাড়া কেন্দ্রটার একটা মজার জিনিস হচ্ছে যে উত্তরপাড়া কেন্দ্রের যে ফল হয় সেটা কিন্তু মানে ইতিহাস তাই বলছে যে সেই ফলটা পশ্চিমবঙ্গ বিধানসভার যে সামগ্রিক ফল তাতে তার একটা প্রতিফলন পাওয়া যায়। আমি কথাটা বলছি তার কারণ হচ্ছে যে এমনকি 1972 সালের যে নির্বাচন, হ্যাঁ, যাকে প্রহসন বলা হয়, প্রায় সব সব মহল থেকেই বলা হয়, কিছু পুরনো কংগ্রেসি ছাড়া সকলেই মানেন, সেই প্রহসনের নির্বাচনে, হ্যাঁ, এখানে যিনি সিপিএম প্রার্থী ছিলেন শান্তশ্রী চ্যাটার্জি, তিনি কিন্তু আদালতের হস্তক্ষেপে জিতে গিয়েছিলেন। মানে প্রথমে গণনা হয় এবং তাকে জয়ী বলে ঘোষণা করা হয়, তারপর আবার গণনা করা হয়, করে পরাজিত বলে ঘোষণা করা হয়। শান্তশ্রী চ্যাটার্জি আদালতে চলে যান, আদালতের নির্দেশে তাকে আবার জয়ী বলে ঘোষণা করা হয়। তো তার এবং সেই নির্বাচন শেষ হওয়ার আগে সেদিন সিপিএম ঘোষণা করেছিল যে আমরা এটা কোনো নির্বাচন বলে মানছি না, আমরা আগামী 5 বছর বিধানসভায় যোগ দেবো না। তারপরে 77-এর নির্বাচনে জিতে বামফ্রন্ট হয় এখানে। এইটা ছিল উত্তরপাড়ার, এইটা হচ্ছে উত্তরপাড়ার কেন্দ্রের ইতিহাস। এবং শান্তশ্রী চ্যাটার্জি শ্রমিক নেতা, তখন এখানে ওই যেরকম পানিহাটি সম্পর্কে সোহম বলছিল সেরকম এখানেও হুগলি শিল্পাঞ্চল তখন খুব চালু ছিল। এখানে এশিয়ার সব থেকে বড় গাড়ির কারখানা ছিল হিন্দ মোটর। সেটা একটা বড় কারণ যে এখানে শান্তশ্রী চ্যাটার্জি বারবার জিততেন। তারপরে এখান থেকে জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জি জিততেন সিপিএম প্রার্থী, তারপরে এখান থেকে সিপিএম এর শ্রুতিনাথ প্রহরাজ জিততেন। এবার মজা হচ্ছে যে 2011 সালের নির্বাচনে যেরকম সারা পশ্চিম বাংলায় অনেকের কাছে অপ্রত্যাশিত ফল যে বামফ্রন্ট সরকার, সপ্তম বামফ্রন্ট সরকার জায়গার অষ্টমটা হলো না, ঠিক সেরকম ভাবে উত্তরপাড়া কেন্দ্রেও কিন্তু আহ প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে গায়ক অনুপ ঘোষাল, যিনি সেভাবে রাজনীতির লোকই নন, তার কাছে দীর্ঘদিনের রাজনীতিবিদ শ্রুতিনাথ প্রসাদ হেরে যান। আচ্ছা, তারপরে 2016 সালে তৃণমূল আবার প্রার্থী বদলে ফেলে, সেখানে প্রার্থী হয়ে যান সাংবাদিক প্রবীর ঘোষাল, একদা সাংবাদিক। এবার সেখানে কিন্তু আবার একটা জিনিস ঘটে, যে জিনিসটা গোটা পশ্চিমবঙ্গে ঘটে সেবার থেকে, সেটা হচ্ছে যে আগের বার বললাম 2011-এ 50,000 মতন ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। এবারে কিন্তু সেই ব্যবধানটা কমে মাত্র 1012-তে চলে আসে। এবার ব্যবধানটা কমলো কেন, তার কারণ 2011 নির্বাচনে বিজেপি প্রার্থী মাত্র 1,006 ভোট পেয়েছিলেন এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির কোনো প্রভাবই ছিল না। 2016 সালে কিন্তু বিজেপির প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য, তিনি প্রায় 25,000 ভোট পান। ফলে শ্রুতিনাথ প্রহরাজ তার হারের ব্যবধানটা কমিয়ে 12,000-এ নিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু 2021 সালের নির্বাচনে যখন অভিনেতা কাঞ্চন মল্লিক এখানে প্রার্থী হলেন, সেইবারের নির্বাচনে কিন্তু ওই ব্যবধানটা আবার বেড়ে যায়, হ্যাঁ, এবং বেড়ে গিয়ে প্রায় আহ প্রায় আবার ওই রকম 40,000-এর কাছাকাছি ব্যবধানে কাঞ্চন মল্লিক জিতে যান। এবারে আগের বারের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল ছিলেন বিজেপি প্রার্থী। এবং যেটা হয় যে সিপিএম প্রথমবার সম্ভবত উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে 3 নম্বরে নেমে যায়। কিন্তু 3 নম্বরে নেমে গেলেও এখানেই বোঝা যায় যে কেন মীনাক্ষী মুখার্জির মতো, তুমি যেরকম বললে যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখার্জিকে কেন সিপিএম উত্তরপাড়া কেন্দ্রেই প্রার্থী করেছে। এবং 3 মাস না, বস্তুত প্রায় 6-7 মাস ধরে মীনাক্ষী মুখার্জি এই কেন্দ্রেই পড়ে আছেন। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাচ্ছেন, মানে এতবার গেছেন আমার ধারণা এতদিনে প্রত্যেকটা গলিগালা মীনাক্ষীর হয়তো চেনা হয়ে গেছে। তো এইটা কেন এই কেন্দ্রেই মীনাক্ষীকে সিপিএম প্রার্থী করলে, এটা দিয়ে বোঝা যায় যে গতবার যখন সারা পশ্চিম বাংলায় শূন্য হয়ে গেল সিপিএম এবং ভোট শতাংশ কমতে কমতে এক অঙ্কে চলে গেল, এখানে কিন্তু রজত ব্যানার্জি সিপিএম প্রার্থী, তিনি কিন্তু তাতেও প্রায় 22% ভোট পেয়েছিলেন এবং 42,718টা ভোট পেয়েছিলেন। আরো মজার জিনিস হচ্ছে যে উত্তরপাড়া কেন্দ্রের একটা বড় অংশের ভোটার তারা হচ্ছেন মধ্যবিত্ত চাকুরিজীবী ভোটার। এবার আমি দেখছিলাম যে গতবারে পোস্টাল ব্যালটে কিন্তু, হ্যাঁ, পোস্টাল ব্যালটে রজত ব্যানার্জি প্রবীর ঘোষাল, যিনি দ্বিতীয় হয়েছিলেন, হ্যাঁ, বিজেপি প্রার্থী, তার থেকে বেশি ভোট পেয়েছিলেন। তার মানে এই কেন্দ্রের যারা চাকুরিজীবী মধ্যবিত্ত প্রার্থী, মধ্যবিত্ত ভোটার, তাদের মধ্যে সিপিএম এর একটা আবেদন কিন্তু 2021-এও রয়ে গিয়েছিল। এবার সেইটাকে কাজে লাগানোর জন্যই যে এখানে মীনাক্ষীকে প্রার্থী করা, সেটা বেশ বোঝা যায়। এবং এবারে প্রচার যেভাবে চলছে সেটার কথা যদি আমি বলি, তাহলে শুধু শুধু যদি প্রচার বিচার করা হয় যে কত মিটিং করছে, কত লোক হচ্ছে সেই মিটিং এ, হ্যাঁ, কতটা বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, তাহলে এখানে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির ধারে কাছে কেউ নেই। এমনকি তৃণমূল প্রার্থী শীর্ষেন্দু ব্যানার্জিও নেই। তার একটা কারণ সম্ভবত এইটা যে কাঞ্চন মল্লিক কিন্তু বিধায়ক হিসাবে মোটামুটি জনপ্রিয় ছিলেন,
মানে আমি এখানকার বাম কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে দেখেছি যে কোনো একটা প্রয়োজন নিয়ে কাঞ্চন মল্লিকের কাছে গেলে কাঞ্চন মল্লিক কিন্তু অন্তত সময় দিতেন, কাজটা করে করে দিতে পারতেন কি না পারতেন সেটা আলাদা কথা, কিন্তু কাঞ্চন মল্লিক সময় দিতেন। প্রার্থী যে বদল হয়েছে তাতে এখানে কিছু কিছু জায়গায় স্থানীয় তৃণমূলও খুশি নয়, যার ফলে শীর্ষেন্দু ব্যানার্জিকে প্রচারে বেরোতে দেখা যাচ্ছে। একটা শাসক দলের প্রচার বলতে আমরা যে বিরাট ব্যাপারটা বুঝি, সেই ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। এইটা একটা ব্যাপার। এইবার হচ্ছে যে বিজেপি প্রার্থী, আমি বললাম যে বিজেপির ভোট ক্রমশ বাড়ছে উত্তরপাড়া কেন্দ্রে। এর একটা বড় কারণ হচ্ছে যে এখানে হিন্দি ভাষীর সংখ্যা বাড়ছে। আগে মানে 2011 পর্যন্ত বা 16 পর্যন্ত এই উত্তরপাড়া কেন্দ্রে হিন্দি ভাষী ভোটার ভোটার বলতে মূলত ছিলেন হচ্ছে যে যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এক এক করে, সেখানকার শ্রমিকরা, তাদের পরিবার, যারা এখানে হয়তো 2-3 প্রজন্মের বাসিন্দা, তাদের মধ্যে হিন্দি ভাষীদের মধ্যে বিজেপির প্রভাব বাড়ছিল হিন্দুত্বের কারণে। এখন যেটা নতুন হয়েছে 2021-এর পর থেকে, বিশেষ করে গত 5 বছরে, সেটা হচ্ছে যে উত্তরপাড়া এমন একটা কেন্দ্র যেখানে পঞ্চায়েত এলাকাও আছে, পৌরসভা এলাকাও আছে, কিন্তু পঞ্চায়েত এলাকাগুলো কিন্তু নামেই পঞ্চায়েত বেশিরভাগ ক্ষেত্রে, সেগুলো প্রায় শহরই হয়ে গেছে। তো সেই সব জায়গাগুলোতে প্রচুর ফ্ল্যাট বাড়ি উঠেছে, এবং সেই ফ্ল্যাট বাড়ির নতুন বাসিন্দা হয়ে প্রচুর হিন্দিভাষী মানুষ এসেছেন অন্য রাজ্য থেকে। এবং যখন এখানে এসআইআর প্রক্রিয়া চলছিল তখন আমি রাস্তাঘাটে তাদের মধ্যে কথাবার্তা শুনেছি যে তারা এসআইআর নিয়ে একটু চিন্তা ভাবনাও করছিলেন যে নাম টাম ঠিক উঠবে কিনা। এরা অধিকাংশ হিন্দিভাষী এবং হিন্দু। তারা অবশ্য এটাও নিজেদের মধ্যে আলোচনা করতেন যে ঠিক আছে, হামকো উতনা ডরনে কি জরুরত নেই হ্যায়, ये তো মেনলি মুসলমানও কে লিয়ে है। তো এইরকম কথাবার্তা হচ্ছিল। এবার যেখানে যেগুলো আছে তোমার হিন্দি ভাষী এলাকা মূলত, সেখানে তুমি বহুদূর থেকে, ওই অর্ক যেরকম বলছিল মুর্শিদাবাদে কিছু কিছু জায়গার কথা, তুমি বহুদূর থেকে দেখতে পাবে যে গেরুয়া পতাকা, তিনকোনা, অ্যাংরি রাম, অ্যাংরি হনুমান। এবং তুমি বিজেপির প্রচার সেভাবে উত্তরপাড়া কেন্দ্রে হয়তো দেখতে পাবে না, কিন্তু তুমি রাস্তায় যদি দাঁড়িয়ে থাকো মূল রাস্তার উপরে, তুমি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলে কতগুলো বাইক আর সাইকেল গেল যার সামনে ছোট্ট করে অ্যাংরি হনুমান বা অ্যাংরি রাম পতাকা লাগানো। সেটা যদি তুমি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে বিজেপির কিন্তু প্রভাব আছে। এবং বিজেপির যেটা আমরা 2014 থেকেই দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপির আর সিপিএম এর একটা অদ্ভুত সম্পর্ক, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে সিপিএম এর লোক আছে ভোট নেই, বিজেপির লোক নেই ভোট আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এবারেও হওয়ার একটা সম্ভাবনা আছে। তুমি বললে যে দীপাঞ্জন চক্রবর্তী প্রার্থী হয়েছে, দীপাঞ্জন চক্রবর্তীর প্রচার টোচার সেভাবে দেখা যাচ্ছে না। তৃণমূল এবং সিপিএম এর তুলনায় তুমি যদি পতাকা কটা লাগানো আছে আছে এগুলো বলো, সেটাও খুব বেশি নয়। একমাত্র যখন রামনবমী হলো তখনই হঠাৎ দেখলাম, এভাবে এত বড় করে এই এলাকায় রামনবমীর হৌ ঢৌ দেখিনি আমরা কখনো, কিন্তু হয়েছে। এবারে সেই জন্য ওই 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 যাকে সাইলেন্ট ভোটার বলে, সেই ভোট কতখানি বিজেপির দিকে যাবে সেটা একটা কথা। হ্যাঁ, কিন্তু তাতেও বিজেপি এখানে জেতার জায়গায় পৌঁছে যাবে এটা ভাবতে এখনো পর্যন্ত একটু অসুবিধা হচ্ছে। যদিও কিছুদিন আগে এই উত্তরপাড়া কেন্দ্রের মধ্যে একটা কানাইপুর পঞ্চায়েত বলে একটা পঞ্চায়েত আছে, যেখানকার অধিকাংশ ভোটার কিন্তু বাঙালি হিন্দু, কিন্তু তৃণমূল প্রধান করেছিল, গ্রামের প্রধান করেছিল একজন অবাঙালি হিন্দুকে। হ্যাঁ, তার নাম হচ্ছে আচ্ছেলাল যাদব। তিনি এই মাত্র কয়েকদিন আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তার একটা প্রভাব পড়তে পারে, কিন্তু সেগুলো কিছু কিছু পকেটে। এই পকেট গুলোর কারণে বিজেপি এই আসনটা জিতে যাবে এটা এখনই মনে করা একটু শক্ত। হ্যাঁ, তবে ওই যে কথাটা সোহম বললাম আমি সেটা যোগ করতে চাইবো, যে নির্বাচন কমিশন কিভাবে ভোটটাকে করবে। এবং এখানে কিন্তু এসআইআর এ 26,756 জন, মানে এটা সাভার ইনস্টিটিউটের যে হিসাব, যে কতজন জীবিত ভোটার বাদ পড়েছেন, মোটামুটি এখন সারা ভারতের সমস্ত সংবাদ মাধ্যম এটাকে একটা মান্য হিসাব বলে ধরছে। তাতে দেখা যাচ্ছে যে 26,756 জন ভোটার বাদ পড়েছে। যদিও আমি একটু আগেই বললাম যে গতবারে কিন্তু প্রায় 50,000-এর ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতেছিলেন, কিন্তু এমনিতে অনেক বিধানসভা কেন্দ্রে কিন্তু এই ব্যবধানে জয় পরাজয়ের নির্ধারণ হয়ে যায়। সুতরাং এই সংখ্যাটাও আমাদের মাথায় রাখতে হবে। আর মীনাক্ষী মুখার্জির কারণেই এই কেন্দ্রটা নিয়ে এবারে এত আগ্রহ অনেকের হয়েছে। দীপাঞ্জন চক্রবর্তী সত্যি এনএসজি কমান্ডো ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত হইচই আমি দেখেছি গত কয়েকদিনে, এখান মানে মাটিতে কিন্তু সেই নিয়ে খুব একটা ভোটারদের চিন্তা ভাবনা নেই, থাকার কথাও নয়। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর ডিগ্রিটা ঠিক কি ঠিক নয় এটাই আমরা ঠিক করে জানি না। সুতরাং একজন সাধারণ বিধায়ক হবেন, তার তো কি আছে, ওটা কোন চাকরি করতেন তা দিয়ে আর কি বা এসে যায়। আর বিজেপিকে যারা ভোট দেন তারা ওই সব কারণে ভোট দেন না, এটা আমরা সকলেই জানি, এটা কেউ অস্বীকারও করেন। কিন্তু মীনাক্ষী মুখার্জিকে নিয়ে যে আগ্রহের জায়গাটা, সেটাতে আমি এইটুকু বলতে পারি যে মানে ভোটারদের সঙ্গে কথা বললে যেটা বোঝা যাচ্ছে
সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জির একটা জিনিস এখানকার ভোটারদের খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে সিপিএম এর নেতা কর্মীদের সম্পর্কে সেই বাম আমল থেকে আজ পর্যন্ত বহু মানুষেরই একটা অভিযোগ থাকে, সেটা হচ্ছে যে এরা কেবল বলে, এরা শোনে না। মীনাক্ষীর যে জিনিসটা লোকের পছন্দ হয়েছে সেটা হচ্ছে মীনাক্ষী শোনেন। মীনাক্ষী যখন প্রচারে বেরোচ্ছেন, যে কেউ তার কাছে চলে যেতে পারছে এবং গিয়ে কথা বলছে, মীনাক্ষী চুপ করে শুনছেন, শোনার পর মীনাক্ষী হয়তো কিছু একটা বলছেন, আচ্ছা আমি দেখবো বা দেখবো না। এবং আমি 2005 থেকে কোনো না কোনো নিউজ রুমের সঙ্গে যুক্ত আছি, আর 2001 সাল থেকে ভোট দিচ্ছি। আমি নিজে অন্তত কোনোদিন দেখিনি কোনো ভোটের আগে দুজন মাঝবয়সী গৃহবধূ এ বাড়ি থেকে ও বাড়ি চেঁচিয়ে কোনো দলের কোনো প্রার্থী নিয়ে আলোচনা করছেন, কিন্তু এবারে সেটা করতে দেখা যাচ্ছে। এটার একটা কারণ এটা হতে পারে যে আমাদের এই কেন্দ্রে কিন্তু মহিলা ভোটার পুরুষ ভোটারের থেকে সামান্য বেশি। সুতরাং এখানে যে মীনাক্ষী মুখার্জি একজন মহিলা প্রার্থী, সেটাও হয়তো খানিকটা তার পক্ষে যেতে পারে। কিন্তু তবু আমি বলবো যে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ওই যে বামের ভোট রামে যাওয়া বলে একটা কথা আছে, কিছু ভোট হয়তো বামের থেকে তৃণমূলেও গিয়ে থাকতে পারে, গতবারে যেহেতু একদমই দ্বিমেরু নির্বাচন হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত মনে হচ্ছে যে মীনাক্ষী মুখার্জি সেই কিছুটা বাম ভোট ফিরিয়ে আনতে পারবেন। এবার ফিরিয়ে এনে ওই গতবারের 22%টাকে উনি যদি 30% নিয়ে যেতে পারেন, আমার তো মনে হয় সেটা ভালো ফল বলে ধরতে হবে। কিন্তু মীনাক্ষী মুখার্জিও এখনই জিতে যাবেন এরকমটা মনে করতে পারছি না। আমার ধারণা এবারেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ছেলে নিজে প্রার্থী, হ্যাঁ, তার পক্ষে যতটা যা করা সম্ভব নিশ্চয়ই তিনি করবেন। গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বটা একটা নিয়মের মধ্যে পড়ে, খুব নতুন কিছু নয়। হ্যাঁ, সেই জন্য এখনো এই আসনে আমার ধারণা তৃণমূলই ফেভারিট।